নমস্কার সবাইকে, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার এই জানা অজানা চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন বৈষ্ণব দেবী যাত্রা। এবারে এই ভিডিওতে থাকছে আমরা কাটরা থেকে পেহেলগাঁও অবধি যে জার্নিটা করেছিলাম কাশ্মীর ট্যুরের, সেটাই এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দেরি না করে স্টার্ট করি। আমাদের হোটেল থেকে সকাল 8টা নাগাদ বাস ছেড়েছিল। টোটাল 3খানা বাস ছেড়েছিল, আর এই পিছনের বাসটা যেটা দাঁড়িয়ে রয়েছে এটাই ছিল আমাদের। উপরে লাগেজ প্যাকিং হচ্ছিল, মানে বাঁধছিল ভালো করে ব্যাগগুলোকে, কারণ 7-8 ঘন্টার রাস্তা, ব্যাগগুলো পড়ে গেলে তো হবে না, এতে সবার দরকারি জিনিসপত্র রয়েছে। তো আমরা বাসে উঠে বসে গেছি মোটামুটি, আর এই বাসে আমরা প্রায় 10 জনের মতন ছিলাম, আর বেশ এনজয় করতে করতে পুরো জার্নিটা করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘন্টা দেড়েক গাড়ি চলার পর গাড়ি দাঁড়ালো ভৈরবনাথ টেম্পলের সামনে। কাটরা থেকে পেহেলগাঁও যেতে এইটা কিন্তু আপনাদের ক্রস করতে হবে। তো আমরা এখানে একটু ভৈরবনাথের দর্শন করলাম, সাথে দেখলাম মা কালীরও মূর্তি রয়েছে। তো দর্শন করার পর দেখুন মন্দিরের বাইরে এই বসে রয়েছে, অনেকক্ষণ দেখছিলাম ওকে, তারপরে একটু পাশে বসে আদর করছিলাম। ওর কিন্তু একটা হাত নেই, তো আমার কাছে আদর পেয়ে ও একদম শুয়েই পড়েছিল। তো যতক্ষণ গাড়ি এখানে দাঁড়িয়েছিল আমি প্রায় পুরোটা সময় এখানেই ছিলাম, ওকে একটু আদর করছিলাম। যাই হোক, আমাদের প্রথম একটা টি ব্রেক দেওয়া হলো এখানে, আর একটু মানে সবারই বসে বসে একটুখানি কোমর টোমর ধরে যায় কি না, সেই জন্য চা দিলে একটু সবাই বাইরে টাইরে বেরোবে, সাথে মন্দিরেও দর্শন হবে। তো এই এত ছিল, বলেছিলাম 3টে গাড়ি, আমাদের এই লাস্ট গাড়িটা আমাদের ছিল। তো আমরাও চাটা খেয়ে একটুখানি পোস্ট দিচ্ছিলাম, আমিও একটুখানি ভিডিও করছিলাম ততক্ষণ। মন্দিরটা বেশ সুন্দর, রাস্তার উপরেই পড়ে। আপনারাও যখন কাটরা থেকে পেহেলগাঁওতে যাবেন সেই সময় এই মন্দির অবশ্যই একবার ভিজিট করবেন। প্রতিবার যেহেতু একা একা কোনো ট্যুরে গিয়ে থাকি, সেই জন্য এতটা আনন্দ হয় সেটা কখনো ফিল করিনি। এবারে সবার সঙ্গে গিয়ে বুঝতে পারলাম যে বেড়াতে গেলে একা যাওয়া, ট্যুরে যাওয়ার কি গুণাগুণ রয়েছে সেটা ভালো মতো বুঝতে পারলাম। তো যাই হোক, নতুন এক্সপিরিয়েন্স হলো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সত্যি খুব ভালো ট্যুর ছিল আমাদের এটা। আর পাহাড়ে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, তার সাথে চায়ের কাপ হাতে চা খাচ্ছি রাস্তায়। তো এটা একটা অভূতপূর্ব এক্সপিরিয়েন্স, সবার লাইফেই এগুলো একটু একটু হলেও দরকার রয়েছে। তো আশা করি আপনারাও করেছেন কিংবা করবেন ভবিষ্যতে, সেই কামনাই করি। আর এই বলে আমাদের আবার নেক্সট যাত্রা শুরু হলো, আমরা আবার চলতে লাগলাম, গাড়ি স্টার্ট হলো। পাহাড়ে ঘুরতে আসলে সবার প্রথমেই যেটা মনে হয় আমাদের, সেটা হলো রাস্তা কেমন হবে, খাদ থাকবে, সরু রাস্তা হবে, উল্টে পড়ে যাব না তো, এরকম একটা চিন্তা ভাবনা সবার মনেই থাকে। সেটা যদি হয় আবার কাশ্মীর, তাহলে তো আরোই চিন্তা ভাবনা থাকে। কিন্তু আমি বলবো অন্যান্য সমস্ত জায়গার থেকে কাশ্মীরের রাস্তা কিন্তু অনেক ভালো। ন্যাশনাল হাইওয়ে 44, এখান দিয়েই পুরো যাত্রাটা হয়েছে আপ টু পেহেলগাঁও অবধি, কিন্তু এই রাস্তার কোনো তুলনা নেই। যেন মনে হচ্ছিল সমতলের ওপর দিয়েই আমাদের বাস ছুটে চলেছে। আর দু সাইডে যদি বলি খাদের কথা, আমি তো পুরো পেহেলগাঁও অবধি কোনো খাদ সেরম দেখতেই পেলাম না। রামবানের কাছে, রামবান বলে একটা জায়গা আছে সেখানে, মানে বানিহালের কাছাকাছি, তো সেখানটায় একটু রাস্তাটা খারাপ ছিল, কিন্তু এতটাও খারাপ নয়।
সিকিম বা হিমাচলে গেলে যেরকম রাস্তা আমরা দেখে থাকি, কাশ্মীরের রাস্তা কিন্তু একদম অপোজিট, খুব ভালো রাস্তা। এই জন্যই আমি দেখি যারা বাইক বা গাড়ি নিয়ে যেতে পারে কাশ্মীর, তাদের জন্য সত্যি কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, রাস্তা বেশ ভালো ছিল, আমার তো খুব ভালো লাগছিল, আর ওয়েদারটাও আমরা খুব ভালো পেয়েছিলাম। মসৃণ রাস্তা, পাহাড়ের বুকে, গাড়ি তো ছুটে চলেছে দ্রুত গতিতে, কিন্তু সেটা বললে তো হবে না, আমাদের আবার একটু টি ব্রেক নিতে হবে, তার সাথে বাথরুমেও যেতে হবে। তো একটা সুন্দর জায়গা দেখে আর একটা হোটেল পেয়ে গাড়িগুলো এখানে দাঁড়িয়েছিল। আমরা তো বাথরুমে গেলাম, চা খেলাম, তারপরে আর সময় নষ্ট না করে যথারীতি রিলস ভিডিও বানাতে শুরু করে দিলাম। জানি না এই সুযোগ জীবনে আবার কবে আসবে, কারণ লাইফ খুব আনপ্রেডিক্টেবল, কোনো কিছুই প্ল্যানিং করে খুব একটা হয় না জীবনে। যাই হোক, তো এইখান থেকে পুরো পাহাড়ের সিনারিটা খুব সুন্দর লাগছিল, আর এই ফার্ন গাছগুলো দেখতে তো কি ভালো লাগছিল। এই ফার্ন গাছটাকে পেয়ে আমরা অনেক রিলস ভিডিও শ্যুট করে নিলাম, আর পিছনে দেখা যাচ্ছিল প্রচুর বাড়ি পাহাড়ের কোলে কোলে রয়েছে। এই ভিউ দেখে সত্যি মন ভরে যায়। আর দূরের পাহাড়ে দেখা যাচ্ছিল বরফ, তখন মনে হচ্ছিল ওই বরফের কাছে কখন গিয়ে পৌঁছবো। যাই হোক, অনেকের কাছেই পাহাড়ে আসলে মনে হয় স্নোফল দেখব, কিন্তু আমার কাছে স্নোফলটা খুব একটা ম্যাটার করে না। আমার কাছে মনে হয় পাহাড়ে বেড়াতে যাব, সানি ওয়েদার পাবো, বিভিন্ন সিচুয়েশনে দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় পাহাড়ের কোলের বা রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছি, থেকে থেকে এত সুন্দর সানি ওয়েদার পাচ্ছি। এটা সত্যিই একটা বড় পাওনা আমাদের সবার কাছে, কারণ কোথাও না কোথাও মনে হয় পাহাড়ে দাঁড়িয়ে একটু নিরিবিলিতে চা খাবো। তো যাই হোক, এই ট্রিপটা পুরো আমাকে সেই সমস্ত সুযোগ করে দিয়েছিল, তার জন্য আমি খুব থ্যাঙ্কফুল আমাদের ট্যুর অপারেটরের কাছে। একদম নিশ্চিন্তে নির্বিঘ্নে আমরা এই পুরো ট্যুরটা করেছি। খুব হেডেক প্লেস ছিল আমাদের এই পুরো ট্যুরটা। তো যাই হোক, তারপরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে আবার চা নিয়ে আমি একটু রাস্তার ধারে চলে আসলাম। পোজ দিতে হবে, ফটো তুলতে হবে, অনেক কিছু করতে হবে, সমস্ত কিছু প্ল্যানিং করে আসা। তো যাই হোক, কোনো কিছুই যেন বৃথা না যায়, আর কোনো কিছুই যেন ইনকমপ্লিট থেকে না যায়, শুধুমাত্র এই চিন্তাটাই মাথায় ছিল। টি ব্রেক নিয়ে নেওয়ার পর গাড়ি আবার চলতে শুরু করলো, আর এবার পাহাড়ের সাথে সাথে আমাদের সঙ্গী হলো ফার্নের বন বা জঙ্গল, যেটাই বলি না কেন। খুব অভূতপূর্ব দেখতে লাগছিল এই ফার্নে ঘেরা পুরো জঙ্গলটা। হ্যাঁ, দূর থেকে তো খুব সুন্দর লাগছিল, ভিডিওতে যতটা পেরেছি আপনাদের জন্য করেছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এই পরিবেশ। তো যাই হোক, এখন আমাদের উদ্দেশ্য ছিল পাটনি টপ। পাটনি টপে যাওয়া, সেখানেই বলা হয়েছিল দুপুরের লাঞ্চটা সারা হবে। তো যাই হোক, পাটনি টপ যাওয়ার আগে একটা মনসা দেবীর মন্দির পড়ে, সেখানেও গাড়ি হল্ট দিয়েছিল, মানে কোনো কিছুই যেন বাদ না যায় এই জার্নিতে। সেরকমভাবেই আমরা সবাই প্ল্যানিংও নিয়েছিলাম যে হ্যাঁ, সমস্ত কিছুই ভিজিট করব, সমস্ত কিছুই দেখব। বলেছিলাম না শুধুমাত্র পাহাড়, বরফ আর মেন পয়েন্টগুলো দেখে যাব, তা কিন্তু একদম নয়। ছোট ছোট অনেক জিনিস আছে যেগুলো লুকিয়ে থাকে। বা এই ছিল মনসা মন্দির যাওয়ার রাস্তা, একটু ঢালে নামতে হচ্ছিল। তো যাই হোক, বেশ গড়গড় করে আমি ছেলে নেমে যাচ্ছিলাম, আর বরের একটু পায়ে চোট লেগেছিল বৈষ্ণব দেবী হাঁটার সময়, সেই কারণে একটু ধীরে ধীরে আসছিল। তো এই ছিল মন্দির। মন্দিরটা বেশ ছোট ছিল, কিন্তু ছিমছাম, দেখতে খুব সুন্দর ছিল। আর একদম পাহাড়, ওখান থেকে পাহাড়ের ব্যাক সাইডের ভিউটা বেশ ভালো ছিল। মানে কি বলবো, মনে হচ্ছিল একটা মানে অন্য জগতেই চলে এসেছি। আর এই মন্দিরটার
বিশেষত্ব হচ্ছে এই মন্দিরের মধ্যে বড় বড় কিছু চিনার গাছ লাগানো রয়েছে। আর মন্দিরের যে এন্ট্রি গেট রয়েছে, এন্ট্রি গেটের দুদিকে কিন্তু দুটো বড় বড় চিনার গাছ। তো এটা আমার দেখে বেশ ভালো লাগলো। আমি এই জন্য এই চিনার গাছগুলোরও একটু ভিডিও করছিলাম, যে এত মোটা মোটা গাছ পাহাড়ের কোলে দেখাই যায় না। তো যাই হোক, এরকম জিনিস তো সচরাচর বাড়িতে থাকলে, বসে থাকলে দেখতে পাই না, বাইরে আসলেই দেখতে পাই। সেই জন্য সমস্ত কিছুই ক্যাপচার করে নিয়ে যাওয়ার একটা ছোট প্রচেষ্টা আমার ছিল। চলে এসেছি, এখন লাঞ্চ ব্রেক, 1:30 বাজে। পাটনি টপ, এটা হিল টপ গার্ডেন। তো চলুন ভেতরে যাই, আপনাদেরকেও দেখাই লাঞ্চে কি আছে, জানি না, দেখাবো। চলতে থাকুন। এটা ছিল হিলটপ গার্ডেন। এর ভেতরে অনেক হাট রয়েছে, ছোট ছোট ঘর করা। এগুলো কিন্তু অনেকে রেন্টে নিয়েও এখানে স্টে করতে পারে। হ্যাঁ, কারণ এখানে শীতকালে কিন্তু বরফও পড়ে। তো যাই হোক, এই সময় বরফ ছিল না, আর ঘাসগুলো প্রায় মরে গেছিলো, কারণ বরফ পড়ার পরে বরফগুলো শুকিয়ে গিয়ে ঘাসগুলো মরে গেছিলো। এখন নতুন নতুন ঘাস আবার জন্মাচ্ছে। আর এই গার্ডেনের ভেতরে বিভিন্ন বাচ্চাদের জন্য পার্কে যে আইটেমগুলো থাকে সেই সমস্ত কিছু রয়েছিল। বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে, স্লাইডিং থেকে শুরু করে দোলনা টোলনা সমস্ত কিছু ছিল। আর এখানে মার্কেট বসেছিল, যেখানেই যাচ্ছি না কেন এরকম মার্কেট দেখতে পাচ্ছি। তো যাই হোক, কেনার জন্য মনটা একটু উসকুস করছিল ঠিকই, কিন্তু ভাবছিলাম যে না, এখন না, ওটা শ্রীনগর থেকে কেনাকাটা করাটাই বেস্ট। কারণ এখন কিনলে টেনে টেনে এদিক ওদিক সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে, তাতে অনেক প্রবলেম হতে পারে। তো যাই হোক, এই হাটগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। আর এই হাটের সামনে গিয়েও ফটো তুলছিলাম। প্রচুর স্টল বসেছিল, খাওয়া দাওয়া, ফুচকা টুচকা, হাবি জাবি অনেক কিছুই ছিল। যার ইচ্ছা হবে খাবে, কিন্তু আমাদের এরপরেই যেহেতু লাঞ্চ টাইম ছিল, সেই জন্য কেউ আর বিশেষ কিছু খাওয়ার ইচ্ছা করেনি। একটু ফটো তুলে আমরা চলে গেছিলাম লাঞ্চ যেখানে হচ্ছিল সেখানে। এখন পাটনি টপের ওই গ্রিন টপ পার্ক থেকে আর একটু সামনের দিকে আসলাম। এখানে আমাদের লাঞ্চ হবে, তো লাঞ্চের জন্য দাঁড়িয়েছি, 2 বাজে। আর এই সব গাড়িগুলো এখানে পার্ক করা রয়েছে। তো এই যে পাইন গার্ডেনের মধ্যে হবে, চলুন আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। পাটনি টপ থেকে একটুখানি এগিয়ে এই পিকনিক স্পটটা, এখানেই আমাদের লাঞ্চ দেওয়া হচ্ছিল। লাঞ্চ রান্না করে নিয়ে আসা হয়েছিল, সঙ্গে করে গাড়িতে ছিল, তো সেটাই আর কি বার করে এখানে খাওয়া হলো। আর এখানে সবাই চলে এসছে খাওয়ার জন্য, এখন রেডি। আমার তো প্রথম কাজ ছিল ছেলেকে খাওয়ানো, তারপর নিজে খাওয়া। তো যাই হোক, বেশ একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল। পিকনিক সত্যি পিকনিকের মতোই হচ্ছিল। হ্যাঁ, যে বাগানের মধ্যে বসে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করা। তো যাই হোক, যতক্ষণ খাওয়া দাওয়া রেডি হচ্ছিল, মানে ওরা প্লেটে দিচ্ছিল, ততক্ষণ আমরা এখানে বসে একটু কথাবার্তা বলছিলাম। আর বাচ্চাগুলো ওই দোলনা টোলনা রয়েছে, সেখানে গিয়ে একটু দোলনা টোলনা চড়ছিল। ততক্ষণ আমরা বসে একটু আড্ডা মারছিলাম। বেশ অন্যরকম অনুভূতি ছিল টোটাল এই লাঞ্চের টাইমে। কারণ রাস্তার মধ্যে খোলা আকাশের নিচে লাঞ্চ করব সেটা ভাবিনি। তো সেটাও আর কি, মানে সব স্বাদ আর কি কমপ্লিট হয়ে যাচ্ছিল আমাদের এই ট্যুরে। মনে করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই নাম্বারটা। থ্যাংক ইউ। বাবা চলে আয়, পিকনিকের এখানে হাতে করে খাবার নিয়ে হাতে, এটা দেখতে ভালো লাগবে। শুধু যে এখানে পিছনের ভিউগুলো তো দেখাতে হবে। উনিও ভিডিও করছে আর
হ্যাঁ দিচ্ছি সবাইকে দেবো একটু ওখানে যারা যারা খালা পেয়েছে তাদেরই ধরে যাবে, খালা পায়নি তাদের সব হবে। দাদাকে যাবি? একটু ভাত তুলে দাও। সবার খাবার তো দেখালাম, এরপরে আমার থালাটা একটু দেখিয়ে দিই। এটা পুরো কমপ্লিট থালা ছিল না, এখানে এখনও পনিরের আইটেমটা বাকি ছিল। তো যাই হোক, ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, লাউয়ের তরকারি, আর তার সঙ্গে ছিল পনিরের তো একটা সবজি। তো আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আবার বাসের মধ্যে উঠে পড়লাম। আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল। এবার মনে হচ্ছিল আস্তে আস্তে অনেকটা উপরে আমরা উঠে এসেছি। হ্যাঁ, এখান থেকে যাত্রা আরও মানে ভালো লাগছিল আমাদের, কারণ বেশ বড় বড় টানেল আসছিল সামনে, আর বলছিল এরপরে আরও টানেল আসছে। তো কাশ্মীরের ক্ষেত্রে এখন একটা ব্যাপার দেখলাম, সেটা হচ্ছে প্রচুর বড় বড় টানেল যেহেতু হয়ে গেছে, সেই জন্য রাস্তা কিন্তু এখন অনেক শর্ট হয়ে গেছে। আগে যেই জায়গাটা 12 ঘন্টা 13 ঘন্টা সময় লাগতো, সেখানে কিন্তু টাইম অনেক কমে 6 থেকে 7 ঘন্টা লাগে। কোনো জ্যাম বা কোনো কিছু এখন নেই, বেশ বড় বড় টানেল আর হু হু করে গাড়ি চলছে। যেতে যেতে দেখতে পাচ্ছিলাম এরকম পাহাড়ের মধ্যে সবুজ সবুজ এগুলো। তো তারপরে আস্তে আস্তে দেখতে পেলাম এগুলো হচ্ছে ধস যাতে না নামে সেই জন্য এগুলোতে ওই নেট লাগিয়ে তার উপর সবুজ কাপড় দিয়ে নেটের মতন লাগিয়ে স্ক্রু দিয়ে টাইট করে রেখেছে। কিন্তু পাহাড়কে কি আর এরকম করে টাইট করা যায়? তাও সরকারের প্রচেষ্টা যাতে ধস না নামে সেই জন্য। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, পাহাড়কে পাহাড়ের মতো থাকতে দিলে হয়তো এতটাও ধস নামে না। রামবান বলে যে জায়গাটার কথা বলছিলাম বানিহালে, সেখানে কিন্তু প্রচুর ধস নামছে, মানে বারবার কনস্ট্রাকশন বিপন্ন হয়ে যাচ্ছে ওই ধসের কারণে। তো ধস তো নামবেই, কারণ এত বড় বড় রাস্তা, এত বড় বড় টানেল বানানো হচ্ছে পাহাড়কে কেটে কেটে। সেখানে পাহাড়ে যদি ধস নামে তো সেটা কোনো বড় ব্যাপার নয় বলেই আমার মনে হয়। তো যাই হোক, অনেকটা এসে গেছিলাম। ঘড়িতে তখন সময় হয়েছিল বিকেল 4:30। তো দুপুরে লাঞ্চের পর আবার আরেকবার চায়ের জন্য এখানে গাড়ি দাঁড়িয়েছিল। মনে হচ্ছিল পেহেলগাঁওয়ের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি, কিন্তু না, বলছিল এখান থেকে আরও 4-5 ঘন্টার রাস্তা। তো যাই হোক, ওই দূরের পাহাড়ে বরফ দেখতে দেখতে আর রাস্তা একদম ঝাঁ চকচকে রাস্তায় গাড়ি হু হু করে ছুটছে, এই সমস্ত দেখতে দেখতে চাটা খেয়ে আমরা আবার একটু ওয়েট করছিলাম যে কখন গাড়িটা আবার ছাড়বে। আজকের দিনের কাটরা থেকে পেহেলগাঁও যাত্রার লাস্ট হল্ট ছিল এটা আমাদের। এখানে আমরা চা খেয়ে বাথরুম করে একদম ফ্রেশ হয়ে গিয়ে বিকেলের দিকে গাড়ি আমাদের বলেছিল একদম হোটেলে গিয়ে আবার হল্ট দেবে। তো যাই হোক, এটা যেহেতু লাস্ট হল্ট ছিল, এখানে একটু দাঁড়িয়ে কোমর টোমর সোজা করে নিচ্ছিলাম, কারণ 6-7 ঘন্টা জার্নি বলে কথা, অনেক দিন না করলে যা হয়, বারবারই একটু কোমরে ব্যথা হচ্ছিল বসে থেকে থেকে। তাও অনেকবার গাড়ি দাঁড়িয়েছে আর অনেকবার আমরা নামার সুযোগ পেয়েছি। তো যাই হোক, আবার চা বিস্কিট দিয়ে দিয়েছে যেরকম বলছিলাম। এবার ছিল গুড ডে বিস্কিট আর চা। এই খেয়ে আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো, আর 7:30-8টা নাগাদ আমরা পৌঁছালাম আমাদের পেহেলগাঁওয়ের হোটেলে। তো সেখানে পৌঁছে এবার আমাদের এতজন মেম্বার ছিল যেহেতু, সবাইকে কোন রুমটা দেবে না দেবে সেটা ডিসাইড হচ্ছিল। আর ততক্ষণ আমি বাইরে এসে একটু ভিডিও করছিলাম। এতক্ষণ পর্যন্ত আমার গায়ে কোনো সোয়েটার বা জ্যাকেট ছিল না, কিন্তু আর পারা যাচ্ছিল না। প্রচণ্ড ঠান্ডা ছিল রাত্রিবেলায়, -ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি চলে গেছিলো। তো যাই হোক, এত ঠান্ডায় জ্যাকেট না পরলে খুব অড দেখাতো আর শরীরটাও খারাপ হতো, দুটোই হতো। সেই জন্য হোটেলে এসে বাথরুম, বেড ফেড সমস্ত কিছু দেখে নিয়ে মোটামুটি স্যাটিসফাই হয়ে আমরা এবার একটুখানি রেস্ট নেওয়ার জন্য বসছিলাম। আর আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানকার হোটেলে আমরা যেরকম রুম হিটার দেখে অভ্যস্ত, সেরকম ধরনের রুম হিটার এখানে নয়। এখানে কিন্তু বেডগুলোকে হিট করা হয়, মানে বেডের তলায় হিটার লাগানো থাকে। তো সেটাই আর কি আপনাদেরকে একবার দেখাচ্ছি, ইলেকট্রিক কানেকশানের সঙ্গে হয়।
এইগুলো রয়েছে হিটার, এগুলোতে কিন্তু আধা ঘন্টার মধ্যে বেডটা পুরো গরম হয়ে যাচ্ছিল। কিন্তু হ্যাঁ, কন্টিনিউ চালাতে বারণ করেছিল, এটা বলেছিল 2-3 ঘন্টা চালালেই হবে, 2-3 ঘন্টা চালালে বেড গরম হয়ে যায়, আর ওই গরম মোটামুটি অনেকক্ষণ থাকে। তো যাই হোক, এটা একটা আমারও নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, আপনারা জানেন কি না অবশ্যই কমেন্টে বলবেন। আর এই করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও নিয়ে। পরের ভিডিওতে থাকছে পেহেলগাঁওয়ের সাইট সিন।